আচ্ছা, আজকে আমরা ডায়োডের একটা স্পেশাল পারপাস ডায়োড সম্পর্কে জানবো। এটার নাম হচ্ছে জেনার ডায়োড। তো এই ডায়োডটা একটা স্পেশাল পারপাস ডায়োড, যার মেইন কাজ হচ্ছে যে আমরা নর্মালি যে ডায়োড গুলো দেখি সেই ডায়োড গুলো হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস অবস্থায় কন্ডাক্টিং অবস্থায় থাকে, রিভার্স বায়াসে ওপেন সার্কিট হিসেবে থাকে। বাট জেনার ডায়োড কি করবে? জেনার ডায়োড রিভার্স বায়াস অবস্থায় অপারেট করবে। এটাই হচ্ছে এটার বিশেষত্ব, অপারেটস ইন রিভার্স বায়াস কন্ডিশন। আচ্ছা, তো এটা কিভাবে রিভার্স বায়াস কন্ডিশনে অপারেট করবে সেটাই দেখব। তবে তার প্রথমে বলে নেই যে জেনার ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াস অবস্থায় জেনার ডায়োড আর নর্মাল ডায়োডের মধ্যে কোনো পার্থক্য নাই। বাট রিভার্স বায়াস অবস্থায় আমাদের নর্মাল ডায়োড হচ্ছে ওপেন সার্কিট হয়ে যায়, আর জেনার ডায়োড কি হয় সেটা আমরা এখন দেখব। তো প্রথমত নর্মাল যে ডায়োড গুলো থাকে সেগুলো যদি ফরওয়ার্ড বায়াস দেই, দ্যাট মিনস এখানে প্লাস এখানে মাইনাস যদি কানেক্ট করি, তাহলে আমরা এটা যদি আইডিয়াল ডায়োড চিন্তা করি তাহলে আমরা এটাকে কি দিয়ে রিপ্লেস করতে পারি? একটা শর্ট সার্কিট দিই। শর্ট সার্কিট দিয়ে। আর জেনার ডায়োড যেটাকে লেখা হয় এভাবে, জেনার ডায়োডকে এভাবে লেখা হয়, জাস্ট এই বারটাকে জেড এর মতো করে লেখা হয়। জেনার ডায়োডকে যখন তুমি ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করবা তখন সে নর্মাল ডায়োডের মতো বিহেভ করবে। দ্যাট মিন্স সেই মুহূর্তে আমি জেনার ডায়োডকে একটা শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারবো। আবার যখন রিভার্স বায়াস দেই আমরা, রিভার্স বায়াস নর্মাল ডায়োডে যখন দেই তখন কি হয়? ওপেন হয়ে Open যায়। হয়ে ওপেন যায়। সার্কিট হয়। হ্যাঁ, ওপেন হয়ে যায়। আর আমি যখন জেনার ডায়োডে রিভার্স বায়াস দিব, জেনার ডায়োডে যখন রিভার্স বায়াস দিব তখন এটা কি ধরনের, এখানে আমি কি করব সেটা আমি এখন আইভি ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দিয়ে দেখাবো। যে জেনার ডায়োড যখন রিভার্স বায়াস হয় তখন আমরা তাকে কি দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো? অবশ্যই ওপেন সার্কিট না, অন্য কিছু একটা দিয়ে রিপ্রেজেন্ট করব এবং সেটা আমরা এখন দেখব। জেনার ডায়োডের যে ভিআই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ আছে এটা থেকে দেখাচ্ছি। ধরো এদিকে তো আমাদের আই কারেন্ট আছে, এদিকে ভি আছে। এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের কন্ডিশনটা, এই পাশে হচ্ছে রিভার্স বায়াস। তো ফরওয়ার্ড বায়াস তো মানে আগের মতোই নরমাল ডায়োডের মতো, আমরা থ্রেশহোল্ড ভোল্টেজ পার হওয়ার সাথে সাথে আমাদের ডায়োডটা কন্ডাকশনে যাবে। বললাম এটা হচ্ছে আমাদের থ্রেশহোল্ড ভোল্টেজ ভিটি। তো ফরওয়ার্ড বায়াসের কানেকশন মানে হচ্ছে কি আমাদের জেনার ডায়োডটা এই প্রান্তটা পজিটিভ, এই প্রান্তটা নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড। আচ্ছা, এবং এটা আমি যেহেতু আইডিয়াল দেখাচ্ছি না, এটা হচ্ছে নন আইডিয়াল বা প্র্যাকটিক্যাল জেনার ডায়োড, সো এই ক্ষেত্রে তাকে আমরা ফরওয়ার্ড বায়াসে কি দিয়ে রিপ্লেস করব? একটা ভিটি ভ্যালুর একটা ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করব, যার পোলারিটি হবে অ্যানোড প্রান্তে হচ্ছে প্লাস, ক্যাথোড প্রান্তে মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে নরমাল নরমাল ডায়োডও একই সেম কাজ। এখন রিভার্স বায়াস কন্ডিশন যদি আমরা দেখি, রিভার্স বায়াসে দেখা যায় যে আমাদের নরমালি যে পিএন জাংশনটা থাকে, পিএন জাংশন ডায়োডের যে পিএন জাংশন, সেখানে যে ডিপ্লেশন লেয়ারটা থাকে, ডিপ্লেশন লেয়ারটা মোটামুটি ভালোই উইডথের থাকে। হ্যাঁ, মোটামুটি চওড়াই থাকে ডিপ্লেশন লেয়ারটা। কিন্তু আমরা যখন জেনার ডায়োড ডিজাইন করি, জেনার ডায়োডের ক্ষেত্রে পি এবং এন এই দুটা ম্যাটেরিয়ালের মধ্যে যে ইয়েটা আছে, ডোপিংটা আছে, সেই ডোপিংটা অনেক বেশি করা হয়। সো ডোপিং বেশি করলে কি হয়? ডোপিং বেশি করার কারণে আমার এখানে ক্যারিয়ারের সংখ্যা অনেক বেশি থাকে এবং আমার যে ডিপ্লেশন লেয়ারটা খুব ন্যারো হয়। জেনার ডায়োডটা এভাবেই ডিজাইন করা হয়, অনেক বেশি ডোপিং করার কারণে ডিপ্লেশন লেয়ারটা অনেক ন্যারো হয়। তো ডিপ্লেশন লেয়ার ন্যারো হলে আমাদের সুবিধা কি? ডিপ্লেশন লেয়ার ন্যারো হলে আমরা বাইরে থেকে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করলে এই ডিপ্লেশন লেয়ারটাকে ক্রস ওভার করে আমরা এখান দিয়ে কারেন্টের ফ্লো করাতে পারবো, সেই ভোল্টেজের ভ্যালুটা কমে যাবে, তাই না? মানে আমাদের এই ডিপ্লেশন লেয়ারটাকে ব্যারিয়ারটাকে ক্রস করতে যে পরিমাণ ভোল্টেজ লাগবে সেই ভোল্টেজের পরিমাণটা কমে যাবে। ধরো ডিপ্লেশন লেয়ার যেখানে মোটা, যেখানে এটার উইডথ বেশি,
সেটাকে এখানে তো আরো বেশি ভোল্টেজের দরকার হবে, আমাদের ব্যারিয়ার পোটেনশিয়ালটা এখানে আরো বেশি। সো আমাদের এই ব্যারিয়ারটাকে ক্রস করার জন্য আমাদের আরো অনেক বেশি ভোল্টেজ বাইরে থেকে অ্যাপ্লাই করতে হবে। আর যখন ডিপ্লেশন লেয়ারটা কম থাকে তখন আমাদেরকে কি অল্প পরিমাণ ভোল্টেজ অ্যাপ্লাই করলেই এর মধ্যে কন্ডাকশনটা হয়ে যায়। বুঝছো? এটা এটা হচ্ছে জেনার ডায়োডের জন্য। তো জেনার ডায়োড হেভিলি ডোপড অবস্থায় থাকার কারণে তার যে ডিপ্লেশন লেয়ারের ওয়েটটা কম থাকে, এবং সে কারণে আমি যখন রিভার্স দিকে যখন জেনার ডায়োডের ভোল্টেজ বাড়বে, ডায়োডের অ্যাক্রোসে ভোল্টেজ বাড়বে, খুব অল্প পরিমাণ ভোল্টেজেই ডায়োডটা কন্ডাকশনে চলে যাবে। এবং এই যেই ভোল্টেজে ডায়োডটা কন্ডাকশনে চলে যাচ্ছে সেই ভোল্টেজটাকে আমরা বলবো জেনার ভোল্টেজ VZ। তো এই জেনার ভোল্টেজ VZ থেকে আমরা দেখতে পাচ্ছি যে খুব অল্প পরিমাণ, মানে রিভার্স দিকে আমরা অল্প পরিমাণ ভোল্টেজ দেওয়ার সাথে সাথেই ডায়োডটা যেহেতু হেভিলি ডোপড এবং থিন ডিপ্লেশন লেয়ার এখানে, সো আমার ডায়োডটা কন্ডাকশনে চলে যাবে। এবং এই কন্ডাকশন কিন্তু নর্মাল ডায়োডের যেই ব্রেকডাউন, সেই ব্রেকডাউন কিন্তু না। ব্রেকডাউনে হচ্ছে হঠাৎ করে অনেক এক্সেসিভ কারেন্ট ফ্লো হয়, বাট এই কন্ডাকশনটা হচ্ছে যে তোমার ফরওয়ার্ড দিকে যেরকম ভাবে কন্ডাকশন হয়, এটাও ঠিক সেই পরিমাণেই, মানে ওরকম এক্সেসিভ লিমিটের কারেন্ট এখানে ফ্লো হবে না। ঠিক আছে? যেহেতু আমার এখানে ভোল্টেজ কম দিচ্ছি, আমার এখানে ক্যারিয়ারের যেই মানে ভাইব্রেশনটা কম হবে, এখানে কারেন্টের ভ্যালুটাও ওরকম হাই লেভেলের ব্রেকডাউন হওয়ার মতো ভ্যালু হবে না। সো এটা একটা নর্মাল কন্ডাকশন প্রসেসে চলে যাবে। ঠিক আছে? তাহলে জেনার ডায়োডের যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সে রিভার্স বায়াস যখন আমি দিব, শুরুতে কিন্তু সে কন্ডাকশনে যাবে না। কখন কন্ডাকশনে যাবে? যখন সে ব্যারিয়ার পোটেনশিয়ালের সমান ভোল্টেজ পাবে, দ্যাট মিনস জেনার ভোল্টেজের সমান ভোল্টেজ যখন সে পাবে, তখন সে কন্ডাকশনে চলে যাবে। এবং সেই মুহূর্ত থেকে শুরু করে এরপরের মানে সারা পুরো ইনফাইনাইট টাইম পর্যন্তই হচ্ছে কি সে তার অ্যাক্রসে ভিজেড পরিমাণ ভোল্টেজকে ধরে রাখবে। এটাই হচ্ছে জেনার ডায়োডের বৈশিষ্ট্য। তা আমরা যদি এটাকে এখানে দেখাতে চাই, এটা হচ্ছে রিভার্স বায়াস, যেহেতু এখানে মাইনাস এখানে প্লাস। এখন খেয়াল করো, রিভার্স বায়াস অবস্থায় তাহলে এই জেনার ডায়োডের অ্যাক্রসে একটা ভিজেড পরিমাণ একটা ভোল্টেজ আমরা পাচ্ছি। দ্যাট মিনস রিভার্স বায়াসেও আমরা জেনার ডায়োডকে একটা ভোল্টেজ সোর্স দ্বারা বা এরকম ব্যাটারি দ্বারা রিপ্লেস করতে পারবো অ্যাজ লাইক ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে? কিন্তু এই ক্ষেত্রে আমাদের এই যে 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 ভোল্টেজটা আছে আমাদের এখানে ভিজেডটাকে আমি যখন এইভাবে রিপ্রেজেন্ট করব, তখন তার পোলারিটিটা চেঞ্জ করে দিতে হবে, যেহেতু এই ভিজেডটা হচ্ছে কি নেগেটিভ দিকে। ঠিক আছে? তো নর্মালি আমার এখানে হওয়ার কথা প্লাস, বাট আমি এখানে দিব কি মাইনাস। আর এখানে মাইনাস হওয়ার কথা, এখানে দিব প্লাস। এটা একটু ডিফারেন্ট, এটা মনে রাখবা। নর্মাল সব ক্যালকুলেশন আগের মতোই, মানে ডায়োড ফরওয়ার্ড বায়াস হবে নাকি রিভার্স বায়াস হবে এগুলো আগের মতো করেই করবা। শুধুমাত্র যখন জেনার ডায়োড রিভার্স বায়াস অবস্থায় থাকবে, তখন তাকে যখন আমি তার যে জেনার ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করব, জেনার ভোল্টেজের পোটেনশিয়ালটা ডায়োডের অ্যানোড ক্যাথোডের রিভার্স পোটেনশিয়ালে দিতে হবে, রিভার্স পোলারিটিতে দিতে হবে। ঠিক আছে? বুঝছো? ম্যাম শুধু ফরওয়ার্ডের রিভার্সের ক্ষেত্রেই? হ্যাঁ, শুধু রিভার্সের ক্ষেত্রে। ফরওয়ার্ড তো আগের মতো নর্মাল ডায়োডের মতো। ম্যাম আরেকবার যদি ওকে বলতেন, ম্যাম। বুঝি নাই। হ্যাঁ, মানে ফরওয়ার্ড বায়াস অবস্থায় তো কিছু চিন্তা করা লাগবে না। ফরওয়ার্ড বায়াস অবস্থায় জেনার ডায়োড আর নর্মাল ডায়োড একই কথা। তাকে আমরা হচ্ছে যদি সে নন আইডিয়াল বা প্র্যাকটিক্যাল ডায়োড হয়, তার যে ভোল্টেজটা আছে সেটা দিয়ে রিপ্রেজেন্ট করব। আর রিভার্স বায়াস অবস্থায় আমরা এখানেও দেখতে পাচ্ছি যে সে ভিজেড নামে একটা ভোল্টেজ সমান ভোল্টেজ ক্যারি করতেছে, ঠিক ফরওয়ার্ড বায়াসের মতো। ফরওয়ার্ড বায়াসে যেমন ভিটি সমান ভোল্টেজটা আমরা এখানে তাকে রিপ্রেজেন্ট করছিলাম থ্রেশহোল্ড ভোল্টেজ দিয়ে, ঠিক এখানে জেনার ভোল্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করব। বাট ভোল্টেজের যে পোলারিটিটা দিব আমি, সেটা উল্টা করে দিতে হবে, বিকজ এটা হচ্ছে আমাদের নেগেটিভ ভোল্টেজ। ঠিক আছে? উল্টা করে দিতে হবে। উল্টা করে বলতে, ধরো জেনার ডায়োডের কানেকশনটা যদি এরকম থাকে, এটা তার অ্যানোড এবং এটা তার ক্যাথোড। অ্যানোডকে নর্মালি আমরা কি পজিটিভ টার্মিনাল হিসেবে চিন্তা করি, ক্যাথোডকে নেগেটিভ টার্মিনাল হিসেবে। সো এই জায়গায় এসে জাস্ট পোলারিটিটা উল্টাই দিতে হবে। এখানে অ্যানোডের জায়গায় দিব আমরা নেগেটিভ, আর ক্যাথোডের জায়গায় দিব পজিটিভ। বুঝছো? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, দেখো এখানে একটা দেখাই, সার্কিট যদি থাকে এরকম, ধরো এখানে একটা রেজিস্টর আছে,
এখানে আমি একটা জেনার, আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, জেনার ডায়োড যখন কোনো অ্যাপ্লিকেশনে ইউজ করা হয় অ্যাকচুয়ালি জেনার ডায়োডটাকে রিভার্স বায়াস অবস্থায় কানেকশন দেওয়া হয়। বিকজ কি, কারণ ফরওয়ার্ড বায়াস অবস্থায় যদি কানেকশন দেয়ারই থাকে তাহলে জেনার ডায়োড ইউজ করার কোনো দরকার নাই, নর্মাল ডায়োডই ইউজ করতে পারি আমরা, কারণ একই রকম আউটপুট আসবে। সো আমাদের যেসব ক্ষেত্রে এই রিভার্স বায়াসের যে ইয়েটা আছে, প্রপার্টিসটা আছে, সেটাকে কাজে লাগাতে হয়, সেসব ক্ষেত্রে আমরা জেনার ডায়োডকে ইউজ করি। এবং যে সেজন্য জেনার ডায়োডকে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে কি রিভার্স কানেকশনে কানেক্ট করা হয়। তাহলে ম্যাম জেনারেল বায়োসের ক্ষেত্রে তো ম্যাম ওপেন হচ্ছে না কোনোভাবে। হ্যাঁ, না ওপেন হবে না, তো আমি দেখাচ্ছি। এখানে হচ্ছে রেজিস্টর, এটা হচ্ছে আমাদের ধরো লোড, আর এখানে ধরো 10 ভোল্ট। আর আমি ধরলাম যে এই জেনার ডায়োডের জন্য প্রত্যেকটা ডায়োডের আলাদা আলাদা রেটিং থাকে, তো আমি ধরলাম এই জেনার ডায়োডের ভিজেড হচ্ছে কত, 2.5 ভোল্ট। এখন এখান থেকে যখন দেখো জেনার ডায়োডেরও কিন্তু রিভার্স কন্ডিশনের দুইটা ভাগ আছে। একটা হচ্ছে কি, যখন আমি আস্তে আস্তে জেনার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ বাড়তেছে, বেড়ে বেড়ে যখন ভিজেড সমান হবে তখনই সে কন্ডাকশনে যাবে, এর আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু সে অফ থাকবে এতটুকু, এরপর হচ্ছে সে অন হয়ে যাবে। এখন দেখো এই সার্কিটে আমি যখন সাপ্লাই থেকে 10 ভোল্ট দিলাম, আস্তে আস্তে জেনার ডায়োডের অ্যাক্রসে 0.5 ভোল্ট, 1 ভোল্ট, 1.5 ভোল্ট, 2 ভোল্ট, 2.5 ভোল্ট, যখনই সে 2.5 ভোল্ট পেল তখনই হচ্ছে কি জেনার ডায়োডটা কন্ডাকশনে চলে যাবে। এবং যখন জেনার ডায়োডটা কন্ডাকশনে যাবে তখন তাকে আমি কি দিয়ে রিপ্লেস করব? শর্ট সার্কিট দিয়ে। হ্যাঁ, শর্ট সার্কিট না তো, শর্ট সার্কিট দিয়ে এটা তো রিভার্স, এটা এটা হচ্ছে কি, এটা ভিজেড পরিমাণ ভোল্টেজ তো দিচ্ছে সে 2.5 ভোল্ট। তো এটাকে যখন আমি কানেক্ট করব 2.5 ভোল্ট লিখবো, এটাকে মুছে দিব। সো এটা হচ্ছে কি আমাদের নেগেটিভ টার্মিনাল, এখানে দিব আমি উল্টায় পজিটিভ দিব, এখানে দিব নেগেটিভ, আর এটা মুছে দিব। ঠিক আছে, এটা হচ্ছে 2.5 ভোল্ট। তো জেনার ডায়োডটাকে আমরা তাহলে 2.5 ভোল্ট দিয়ে রিপ্রেজেন্ট, ভোল্টের ব্যাটারি দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এখন কি দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি যে এই যে লোডটা, লোডের অ্যাক্রসে এখন হচ্ছে 2.5 ভোল্টই কিন্তু ফিক্সড একটা ভোল্টেজ দেখাচ্ছে। এখন কিন্তু এই যে লোডের ইরেসপেক্টিভ অফ দি ইনপুট ভোল্টেজ এন্ড ইনপুট কারেন্ট, ইনপুটের ভোল্টেজ আমি যত এখন যদি আরো বাড়াই কিন্তু এখানে কিন্তু কোনো ভোল্টেজের চেঞ্জ হবে না। এবং লোডের অ্যাক্রসে অল টাইম আমি কত পাবো, 2.5 ভোল্ট। তাহলে এই যে জেনার ডায়োডটা, জেনার ডায়োডটা এখানে কি হিসেবে কাজ করতেছে, ভোল্টেজ রেগুলেটর হিসেবে বা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করতেছে। দ্যাট মিনস আমরা ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করি না বিভিন্ন ইয়ের মধ্যে, যেমন ফ্রিজের সাথে কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার থাকে, যাতে ফ্রিজের যে, ফ্রিজ তো একটা লোড, হ্যাঁ, তো ফ্রিজের যাতে ভোল্টেজ অতিরিক্ত কমে বা অতিরিক্ত বেড়ে গিয়ে ফ্রিজের কোনো ক্ষতি না হয়, সেজন্য কিন্তু ভোল্টেজ স্টেবিলাইজার ইউজ করা হয়। স্টেবিলাইজারের কাজ হচ্ছে যে সেই লোডের অ্যাক্রসে একটা ফিক্সড ভোল্টেজ সবসময় ধরে রাখবে ইরেসপেক্টিভ অফ দি ইনপুট অ্যাপ্লাই টু ইট। ঠিক আছে, ইনপুট তোমার পাওয়ার সাপ্লাই তোমার যাই থাকুক না কেন, লোডের অ্যাক্রসে অল টাইম সে 2.5 ভোল্ট তাকে দিতে থাকবে, এটাই হচ্ছে 2.5 ভোল্ট বা ফিক্সড একটা ভোল্টেজ আর কি দিতে থাকবে, এটাই হচ্ছে আমাদের স্টেবিলাইজারের কাজ। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই জেনার ডায়োডটা একটা ভোল্টেজ স্টেবিলাইজার হিসেবে কাজ করে। বুঝছো সবাই? ম্যাম বলো। সোর্স ভোল্টেজ 2.5 এর কম হলে তো ম্যাম লোডে 2.5 ভোল্ট হবে না। না, যখন এই ডায়োডের অ্যাক্রসে, এখানে যে জেনার ডায়োডটা ছিল তার অ্যাক্রসে যখন 2.5 এর কম থাকবে, মানে এই ভ্যালুগুলা এতটুকু পর্যন্ত থাকবে, তখন কিন্তু ডায়োডটা অফ থাকবে। ঠিক আছে, তখন কিন্তু কোনো এখানে কিছুই কন্ডাকশন হবে না, মানে এই কন্ডিশনটা আর কি, এতটুকু। জি ম্যাম। আচ্ছা, সবাই কি বুঝতে পারছো জেনার ডায়োড? জি ম্যাম। আচ্ছা, এবার দেখো যদি এখানে প্লাস আর এখানে মাইনাস দিলে এটা আসবে কি, এটাকে আমরা তাহলে এটা কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস বলো তো? ফরওয়ার্ড বায়াস। হ্যাঁ, ফরওয়ার্ড বায়াস হলে আমরা এটাকে কি করতে পারি, শর্ট ধরো, হয়ে যাবে। হ্যাঁ আইডিয়ালি ধরো আইডিয়াল শর্ট। তারপরে যদি আমরা উল্টা করে দেই, এটা কি হবে,
রিভার্স বায়াস। রিভার্স বায়াস হলে আমরা এটা কি দিয়ে রিপ্লেস করতে পারবো? 2.5 এর দিয়ে ম্যাম 2.5 না, পজিটিভটা ভিজেড নেগেটিভ। ভিজেড। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এখানে কি দেব আমি? হ্যাঁ, নেগেটিভটা দিব, পর পজিটিভটা দিব। হ্যাঁ, মাইনাস প্লাস, এটা হচ্ছে ভিজেড, সেটা নেগেটিভ ভিজেড। তারপর পজিটিভ। হ্যাঁ, ভিজেড যাই হোক, মানে যে কোনো ভ্যালু হতে পারে। আচ্ছা, তাহলে এবার যদি পাশাপাশি দুইটা ইয়ে থাকে, দুইটা ডায়োড থাকে মুখোমুখি, এবং আমি ধরো ধরো এটা হচ্ছে VZ1 এর মান হচ্ছে 4 ভোল্ট, VZ2 এর মান হচ্ছে -1 ভোল্ট। আচ্ছা, এখানে ধরো আমি +15 ভোল্ট ইনপুট দিলাম। এখন আমি জানতে চাচ্ছি যে এটা গ্রাউন্ডের, আমি জানতে চাচ্ছি যে এখানে ভি আউটপুট কত, বলতে পারবা? আচ্ছা, প্রথমে শুরু করবা কি, এখানে যেহেতু +15 ভোল্ট, কোন ডায়োডটা ফরওয়ার্ড বায়াস আছে, কোন ডায়োডটা রিভার্স বায়াস আছে বলো তো? প্রথমটা ম্যাম ফরওয়ার্ড ম্যাম বায়াস আছে। প্রথমটা ফরওয়ার্ডে আছে ম্যাম, হ্যাঁ, প্রথমটা ফরওয়ার্ড, দ্বিতীয়টা দ্বিতীয়টা রিভার্স। রিভার্স। তাহলে আমরা জানি জেনার ডায়োড যখন ফরওয়ার্ড বায়াস অবস্থা থাকে তাকে শর্ট সার্কিট দিয়ে রিপ্লেস করতে পারি, আর রিভার্স বায়াস থাকলে তাকে তার ওপেন সার্কিট, তাকে ওপেন সার্কিট না, ওপেন তাকে না তার জেনারেল ভোল্টেজ। হ্যাঁ, কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, এটা VZ2 সমান হচ্ছে -1 ভোল্ট। দ্যাট মিন্স আমাদের আউটপুট ভোল্টেজের ভ্যালু কত হবে? -1 ভোল্ট। ঠিক আছে, এটা তো শর্টই, এখানে এটার যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটাই আমাদের আউটপুট হবে। সিমিলারলি যদি এখানে ধরো আমি -15 ভোল্ট দিলাম, তাহলে আউটপুট কি আসবে বলো তো? তাহলে আউটপুট কি আসবে, কোনো আইডিয়া আছে? -4 ভোল্ট আছে। এটা মাইনাস না, এটা +4। +4 হ্যাঁ, 4 ভোল্ট +4 আছে। আসবে। -15 ভোল্ট আমি যখন দিব তখন এই ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হবে আর এটা রিভার্স রিভার্স বায়াস। বায়াস। জি ম্যাম। তাহলে এটা শর্ট হয়ে যাবে আর এটার অ্যাক্রসে হচ্ছে আমি 4 ভোল্ট। হ্যাঁ, সো আমাদের ভি আউটপুটের ভ্যালু আসবে 4 ভোল্ট। এই যে যতটুকু দেখালাম এতটুকু কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলেই হবে। এটা জাস্ট ছোট একটা কনসেপ্ট যে জেনারেটর কিভাবে কাজ করে, এবং জেনারেটর যদি থাকে তাহলে আমি কি দিয়ে রিপ্লেস করতে পারবো তাকে। তোমাদের দেখা যাবে কোন একটা ম্যাথের সাথে হয়তো ছোট করে একটা জেনার ডায়োড দিয়ে দিতে পারে, তখন তুমি জেনার ডায়োডটা দেখে ভয় পাওয়া যাবে না। তো জেনার ডায়োডটাকে সেভাবে জাস্ট এই রুলসটা জানলেই হবে যে ফরওয়ার্ড বায়াস হলে কি দিতে হবে, রিভার্স বায়াস হলে কি দিতে হবে, সেই অনুসারে ম্যাথ করে ফেলবা। ঠিক আছে? পারবা না এটা? পারবা না? জি ম্যাম পারা যাবে ম্যাম। আচ্ছা, এটা আবার বলা যায়। আচ্ছা, এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার এবং ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। এই কনভার্টারের নাম শুনছো? অ্যানালগ ডিজিটাল কনভার্টার নাম শুনেছি, কনভার্ট কিভাবে কাজ করে ওটা তো জানি না। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। তো আমাদের নরমালি দরকার হয় কেন অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করার, অথবা ডিজিটাল থেকে অ্যানালগ থেকে কনভার্ট করার দরকার হয় কেন? কোনো একটা সিগন্যাল দেখি তোমার মানে চারপাশের কোনো কিছু থেকে বলো যে কেন আমরা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতে চাই বা করার দরকার হয়, অথবা ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করতে হয়। তার কাছে কোনো আইডিয়া আছে কোন সিগন্যালগুলো অ্যানালগ আর কোনগুলো ডিজিটাল? এই যে আমি যে কথা ম্যাম বলতেছি, আমার কথাগুলো কি অ্যানালগ নাকি ডিজিটাল? আমি যে কথা ম্যাম বলছি ডিজিটাল। আমার কথা ডিজিটাল? অ্যানালগ এটা ম্যাম, এটা তো আমরা সাউন্ড ওয়েভের মাধ্যমে শুনতে পাচ্ছি। আমার কথা ডিজিটাল হলে তো কথা হতো না, ওটা হয়তো 0101 কিছু একটা। আমার কথা তো কন্টিনিউয়াস, মানে কন্টিনিউয়াস কথা বলতেছি আমি। হ্যাঁ, আচ্ছা, ডিজিটাল সিগন্যাল কোনগুলা? কম্পিউটারের মাধ্যমে 01 0 1 0 আচ্ছা,
আমি যে কথা বলতেছি আমার এই অ্যানালগ সিগন্যালটাকে যখন আমি কমিউনিকেশন মিডিয়ামের মধ্যে দিয়ে পাঠাই তখন সেটা কিসে কনভার্ট হয়? অ্যানালগ থেকে ডিজিটাল সিগন্যালে ডিজিটাল, কনভার্ট হয়। জি ম্যাম। আবার ডিজিটাল থেকে আমরা আবার অ্যানালগে শুনি। হ্যাঁ, তোমরা আবার যেটা শুনতেছো সেটা হচ্ছে ডিজিটাল থেকে আবার কনভার্ট হয়ে অ্যানালগে শুনতেছো, ঠিক আছে? সো এই জন্য অ্যাকচুয়ালি আরো অনেক কিছু আছে আমাদের অ্যানালগ থেকে ডিজিটাল বা ডিজিটাল থেকে অ্যানালগ সিগন্যাল করার দরকার হয় আর কি আমাদের। আচ্ছা, প্রথমে বলো তো অ্যানালগ সিগন্যাল বলতে কি বুঝো? হোয়াট ইজ অ্যানালগ সিগন্যাল? অ্যানালগ সিগন্যাল কি বলো তো? না পারলে অসুবিধা নাই, বলো, চেষ্টা করো। ম্যাম এটা জেনুইন সিগন্যাল। আর কোনো আনসার? কার কি ম্যাম মনে হয় দেখি বলো। যেটা আছে ফিজিক্যালি দেখা যায় সেগুলো। ম্যাম যেটা প্রাকৃতিক। প্রাকৃতিক তো বটেই, বাট দিস ইজ নট দ্য ডেফিনেশন অফ অ্যানালগ সিগন্যাল। তারপরে বলো, আরেকটু বলো। আর কেউ? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। অ্যানালগ সিগন্যাল হচ্ছে কি, যে সিগন্যালটা কন্টিনিউয়াস ইন টাইম এন্ড কন্টিনিউয়াস ইন অ্যামপ্লিটিউড, বুঝছো? মানে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস বরাবর সে কন্টিনিউয়াস থাকবে। তার যে কোনো ভ্যালু, সে এখান থেকে যে কোনো ভ্যালু, তার অনেক ইনফাইনাইট নাম্বার অফ ভ্যালুস থাকতে পারে, ঠিক আছে? আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে কি, ডিজিটাল সিগন্যালের দুইটাই ভ্যালু থাকবে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। এটাই ডিফারেন্স। অ্যানালগ সিগন্যাল কিন্তু এরকম কিছু না যে আগের কিছু বা কিছু না। অ্যানালগ সিগন্যাল হচ্ছে যে যে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ইনফাইনাইট সংখ্যক ভ্যালু তার থাকতে পারে, অনেক ভ্যালু থাকতে পারে, কন্টিনিউয়াস মানে সে হচ্ছে কন্টিনিউয়াস, যে কোনো তার কন্টিনিউয়াসলি তার ভ্যালু চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যাল এরকমই হতে হবে এরকম না। ধরো এটাও অ্যানালগ সিগন্যাল। তারপরে ধরো আমাদের সাউন্ড ওয়েভ যেটা থাকে এগুলোও কিন্তু অ্যানালগ সিগন্যাল। হ্যাঁ, তারপরে হচ্ছে এরকম আরো অনেক, এগুলো সবই হচ্ছে অ্যানালগ সিগন্যাল, যেগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু থাকে, তার অনেক ভ্যালু থাকে। আর ডিজিটাল সিগন্যাল হচ্ছে দুইটা নির্দিষ্ট ভ্যালু সে করতে পারে, 1 আর 0। আচ্ছা, তাহলে আমরা অ্যানালগ টু ডিজিটাল কনভার্টার আগে দেখি। অ্যানালগ থেকে ডিজিটাল কনভার্টার যখন আমরা করি তখন আমরা কি কি স্টেপ করি? আমাদের প্রথম স্টেপ হয় স্যাম্পলিং। স্যাম্পলিং বলতে যেটা বোঝায়, ধরো এটা আমার একটা অ্যানালগ সিগন্যাল। অ্যানালগ সিগন্যালের একটা টাইম এক্সিস আছে, একটা আমাদের অ্যামপ্লিটিউডের এক্সিস আছে। এখন প্রত্যেকটা মানে ইনস্ট্যান্টের জন্য তো না, আমি হচ্ছে ধরো একটা নির্দিষ্ট ডিফারেন্স পর পর আমি একটা একটা স্যাম্পল নিলাম এই সিগন্যাল থেকে। এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল, এটা একটা স্যাম্পল, এভাবে স্যাম্পল নিলাম। স্যাম্পল নেওয়াটাই হচ্ছে স্যাম্পলিং আর কি, স্যাম্পলিং করা। তুমি যত বেশি স্যাম্পল নিবা তত অ্যাকুরেট হয় আর কি। তো এটাকে আমরা এভাবে করতে পারি প্রত্যেকটা মানে এক একটা টাইমের জন্য। দেখো এটা এখন কিন্তু টাইমটা আর কন্টিনিউয়াস নাই, টাইমটা এখন ডিসক্রিট হয়ে গেছে। এই যে একটা টাইমের জন্য আমি একটা একটা স্যাম্পল নিচ্ছি, আবার একটা স্যাম্পল নিচ্ছি, একটা স্যাম্পল, এভাবে সবগুলোকে আঁকা যায়। এটা হচ্ছে আমাদের স্যাম্পলিং করা, বা এটাকে যদি সুন্দর করে লিখি সেটা হচ্ছে এরকম হবে। ধরো মানে জাস্ট স্যাম্পলটাকে স্যাম্পলিং করার পরে যে ওয়েভ ফর্মটা আসবে, স্যাম্পল গুলা নিচ্ছি আমরা। তো এই হচ্ছে স্যাম্পলিং করা হয়ে গেছে আমাদের। তো স্যাম্পলিং এর পরে স্যাম্পলিং যে কাজটা করতেছে সেটা হচ্ছে আমাদের এই সিগন্যালটাকে ডিসক্রিট ইন টাইম সিগন্যালে পরিণত করেছে, ঠিক আছে? মানে আমাদের টাইমটা এখন ডিসক্রিট হয়ে গেছে। ডিসক্রিট টাইম, কন্টিনিউয়াস টাইম না কিন্তু, প্রত্যেকটাই যে আলাদা আলাদা। ডিসক্রিট মানে কি, আলাদা আলাদা ভ্যালু, যে আলাদা আলাদা ভ্যালুর জন্য আমরা ভ্যালু পাচ্ছি। কিন্তু আমরা যদি ভালো করে খেয়াল করি যে আমাদের ওয়াই এক্সিস বরাবর যে অ্যামপ্লিটিউডের এক্সিস সেটা কিন্তু এখনো কন্টিনিউয়াস আছে। ডিফারেন্ট ডিফারেন্ট ভ্যালু
কন্টিনিউয়াস ভ্যালু আছে। এখন আমরা এই ওয়াই অ্যাক্সিস কে ডিসক্রিট ভ্যালুতে বা অ্যামপ্লিটিউডের অ্যাক্সিসটাকে আমরা ডিসক্রিট ভ্যালুতে কনভার্ট করার চেষ্টা করব। যেহেতু আমাদের কাজ হচ্ছে কি অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করা। ডিজিটাল সিগন্যাল বলতে ডিজিটাল বিট স্ট্রিমে কনভার্ট করব, এরকম 1010 1100 এরকম ডিজিটাল বিট স্ট্রিমে কনভার্ট করব আমরা। তো এখন আমরা যেটা করব, হ্যাঁ এখন আমরা এই যে যে আমাদের যে অ্যামপ্লিটিউড ওয়াই অ্যাক্সিসের যে অ্যাক্সিসটা আছে সেই অ্যাক্সিসের যে ভ্যালুগুলা এরা যেহেতু এখনো কন্টিনিউয়াস আছে, এদেরকে আমরা নির্দিষ্ট কিছু লেভেলে ভাগ করব। মানে এদেরকে এখন আমরা ডিসক্রিট ভ্যালুতে পরিণত করব। এদেরকে ডিসক্রিট ভ্যালুতে পরিণত করার জন্য যেই টেকনিকটা আমরা করব সেটাকে বলা হয় কোয়ান্টাইজেশন। তো কোয়ান্টাইজেশনের জন্য ধরো কোয়ান্টাইজেশন হচ্ছে কি আমি বললাম তো ওয়াই অ্যাক্সিসটাকে আমরা হচ্ছে কতগুলা ভাগে ভাগ করব। এই ভাগে ভাগ করার জন্য ধরো আমি এখানে 8টা ভাগে ভাগ করতে চাই, দ্যাট মিন্স আমি কোয়ান্টাইজেশন লেভেল 8টা নিব, মানে 8টা ভাগে ভাগ করব। এই যে ম্যাক্সিমাম ভ্যালু বি ম্যাক্স আর এই মিনিমাম ভ্যালু এই দুইটার মাঝামাঝিতে আমি 8টা ভাগ করতে চাচ্ছি, 8টা লেভেল করতে চাচ্ছি। তো এই 8টা লেভেলকে আমি বাইনারি কিছু ডিজিট দ্বারা প্রকাশ করব। দ্যাট মিন্স 8টা লেভেলকে কয়টা ডিজিট দ্বারা প্রকাশ করা যাবে? 2 টু দি পাওয়ার 2 কিউব আর কি, 8 কে করলে কি হয় 2 কিউব। দ্যাট মিন্স এই 8টা লেভেলকে আমি 3 ডিজিটের বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করতে পারবো সবগুলাকে আলাদা আলাদা ভাবে। তো আমি 8টা লেভেল আগে দিয়ে ফেলি। এখানে 4টা হবে 1, আচ্ছা এটা অ্যাকচুয়ালি মানে এটার সাথে হতো আর কি, বড়টার সাথে। আচ্ছা যাই হোক, 2 3 4 এটা একটু কাছাকাছি হতো আর কি, বুঝছো? ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালুটা এটা হতো আর কি লাস্ট। 2 3 4, হ্যাঁ এই যে এইভাবে হতো আর কি, ম্যাক্সিমাম ভ্যালুটাতে একটা আবার মিনিমাম ভ্যালুটাতে একটা। আচ্ছা তো এখন আমি এটা দিয়ে ফেলার পরে এদেরকে আমি 3 ডিজিটের বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করব এবং এদের ভ্যালু কত কত 0 1, যেহেতু 8টা লেভেল 0 1 2 3 4 5 6 7, এদের বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে কি 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0, একটা হচ্ছে 1 1 1। এবার তাহলে আমি ধরি যে আমি মিনিমাম থেকে ম্যাক্সিমামের দিকে যাব, তাহলে মিনিমাম থেকে ম্যাক্সিমাম দিকে 1 2 3 4 7 যাব। তাহলে এই লেভেলটার নাম, এই লেভেলটার ভ্যালু হচ্ছে কত? 0 0 0। এই লেভেলের ভ্যালু হচ্ছে 0 0 1 0 1 0, তারপরে হচ্ছে কত 0 1 1, তারপরটা হচ্ছে আমাদের 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। হ্যাঁ এবার গেল আমাদের কোয়ান্টাইজেশন করা শেষ। কোয়ান্টাইজেশন কিন্তু আরো অনেক মানে হিউজ প্রসেস, আমি তোমাদেরকে একদম সহজভাবে দেখাচ্ছি। হ্যাঁ এটাকে আরো অনেক কিছু করা যায়। তো দেখো এখন আমাদের কাজ হচ্ছে এই যে আমরা প্রত্যেক এক একটা স্যাম্পল নিছিলাম, স্যাম্পল গুলাকে তার নিয়ারেস্ট কোয়ান্টাইজেশন লেভেল দিয়ে লেভেল অনুসারে আমরা তাদের নিব আর কি, রাউন্ডিং অফ করব। দেখো এখানে এটা তো সরাসরি বোঝা যাচ্ছে যে 1 0 0, তাহলে আমাদের প্রথম স্যাম্পলটা হচ্ছে কততে আছে? 1 0 0 তে। তারপরে স্যাম্পলটা আছে কততে? 1 0 1 এ। এভাবে একটার পর একটা মানে প্রত্যেকটা স্যাম্পলের জন্য যে বাইনারি ইকুইভ্যালেন্ট ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাকে আমরা পাশাপাশি লিখে একটা লম্বা বিট স্ট্রিমে কনভার্ট করব। এরপর এটা আছে 1 1 0 তে, তারপরটা আছে 1 1 1 এ, হ্যাঁ তারপরটা আছে 1 1 0, তারপরটা হচ্ছে 1 0 1। এভাবে বুঝছো, এভাবে হচ্ছে লাস্ট পর্যন্ত আমরা আসবো আর কি। হ্যাঁ এই যে আমরা নাম্বারে কনভার্ট করলাম কোয়ান্টাইজেশন লেভেল করার পর, কোয়ান্টাইজেশন কিন্তু শেষ এখানে, মানে লেভেলগুলো দেওয়ার পর কোয়ান্টাইজেশন শেষ। তারপরে স্টেপ হচ্ছে এনকোডিং। আর এনকোডিং এই যে আমরা এই যে নাম্বার বিট স্ট্রিমে যা কনভার্ট করলাম এটাই হচ্ছে আমাদের এনকোডিং, এবং আমরা কি করলাম এই অ্যানালগ সিগন্যালটাকে এই ডিজিটাল বিট স্ট্রিমে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যানালগ টু ডিজিটাল কনভার্সনের প্রিন্সিপাল। তিনটা মেইন স্টেপ আমাদের ফলো করতে হয়, একটা হচ্ছে স্যাম্পলিং, তারপর কোয়ান্টাইজেশন, তারপর হচ্ছে এনকোডিং। ঠিক আছে, এটাকে যদি আর একটু দেখাই, একটা ইয়েতে দেখাই না, বুঝছো তোমরা? জি ম্যাম।
আচ্ছা, এটা পাওয়ার পয়েন্ট দেখতেছো? জি ম্যাম। এটা মানে এটা হচ্ছে স্যাম্পলিং এর তিনটা ডিফারেন্ট ইয়ে আছে, 3 ধরনের স্যাম্পলিং হয়। এটা হচ্ছে আইডিয়াল স্যাম্পলিং, নিউট্রাল স্যাম্পলিং, ফ্ল্যাট টপ স্যাম্পলিং। এত কিছু লাগবে না, তোমরা জাস্ট তোমাদেরকে আমি আইডিয়াল স্যাম্পলিংটা দেখাইছি আর কি, যেভাবে আমরা স্যাম্পলিং করব। তারপরে হচ্ছে কোয়ান্টাইজেশনের জন্য এই যে কোয়ান্টাইজেশনের এখানে যেটা দেখতে পাচ্ছ এটা কোয়ান্টাইজেশন করা আর কি। এখানে অনেক ক্যালকুলেশন আছে, আমি তোমাদেরকে এত কিছু মানে এখানে অনেক ক্যালকুলেশন আছে, এত কিছু লাগবে না। তোমাদেরকে যেভাবে দেখাইছি এটা জাস্ট মেইন প্রিন্সিপালটা বুঝে রাখো। তো এখানে হচ্ছে আমরা এই যে 7টা ভাগে ভাগ করছি, ভাগ করার পরে প্রত্যেকটা স্যাম্পলের যেই ভ্যালু, যেই করেসপন্ডিং যেই বাইনারি ডিজিটটা আছে সেই বাইনারি ডিজিটটা দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি, এবং এটাই আমাদের ফাইনাল যে এনকোডেড ওয়ার্ড সেটা। এবং আমরা স্যাম্পল গুলাকে দেখো, সবগুলো স্যাম্পল যে একদম তোমার মানে পুরা ইয়াতে মিলে যাবে এরকম না, কাছাকাছি যে ভ্যালুটা থাকবে এখানে কোয়ান্টাইজেশন কোডের কাছাকাছি যে ভ্যালুটা থাকবে সেটাকে আমরা নিব আর কি। ধরো এটা হচ্ছে যে ভ্যালুটা, এটা কার কাছাকাছি, মানে লাস্ট 7 এর কাছাকাছি, তো এটা 7 ধরে নিছে আর কি এটাকে, এরকম ভাবে আর কি, যে 7 ধরে নিছে। তো এইভাবে জাস্ট পরে আমরা এনকোড করে দিছি আর কি, প্রত্যেকটা ওয়ার্ডকে আলাদা আলাদা, প্রত্যেকটা ডিজিটাল ইয়েতে বিট স্ট্রিম গুলাকে আমরা একটার পর একটা বসাইছি, বসে আমরা ফাইনালি আমাদের ডিজিটাল সিগন্যালটাকে দেখলাম। এটা এটা অ্যাকচুয়ালি মানে আমার স্টুডেন্ট থাকা অবস্থার একটা পিপিটি আর কি, ঠিক আছে? এটা কমিউনিকেশনের। ম্যাম, এই যে আমরা এনকোডের ওয়ার্ড গুলো যে লিখছি ওটা লেখার কোনো নিয়ম আছে ম্যাম? প্রথমে উপর না দিকে লিখতে না হবে? না, এটার কোনো নিয়ম নাই। নিয়ম হচ্ছে প্রথমে যে স্যাম্পলটা আছে সেটা আগে লিখবা, তারপর স্যাম্পল, তারপর লিখবে। এখানে কিন্তু প্রথমে এই স্যাম্পলটা আছে -6.1 এ যেটা, তারপর এটা, তারপর এটা, স্যাম্পল অনুসারে লিখতে থাকবে আর কি। এটা একটার পর একটা মানে একসাথে আর কি, বিট স্ট্রিমটা একসাথে, ওকে ম্যাম। এটা আর কি। ঠিক আছে, আর এখানে আরো অনেক কথাবার্তা আছে, এগুলো লাগবে না তোমাদের। এগুলো হচ্ছে এটা অ্যাকচুয়ালি মানে কমিউনিকেশন, ডিজিটাল কমিউনিকেশনের একটা কোর্স আর কি ছিল, তো তোমাদের একটু করে এটা দিছে ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার, ডিজিটাল কনভার্টার। আচ্ছা, এরপরে এরপরে আমরা দেখব ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার। ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার যেটা আমরা, এটা হচ্ছে আমাদের অপএম এর একটা অ্যাপ্লিকেশন। অপএম দিয়ে আমরা ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার তৈরি করতে পারবো। তো ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার বলতে বোঝাচ্ছে যে আমরা কিছু ডিজিটাল বিট থাকবে আমাদের কাছে, কিছু বিট থাকবে, সেখান থেকে আমরা অ্যানালগ একটা সিগন্যাল পাবো। তো আমরা অপএম এর বিভিন্ন অ্যাপ্লিকেশন পড়ছিলাম, মনে আছে কি কি অ্যাপ্লিকেশন ছিল? অপএম কি কি সার্কিটে ইউজ করা যায়, কি কি ধরনের সার্কিট ডিজাইন করা যায় অপএম দিয়ে? ম্যাম ওই যে ইনভার্টিং, নন ইনভার্টিং, সামিং, সামিং অ্যাম্পলিফায়ার, গুড, সামিং অ্যাম্পলিফায়ার। ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন। হ্যাঁ, এখানে আমাদের যে সামিং অ্যাম্পলিফায়ারটা ছিল সেই সামিং অ্যাম্পলিফায়ারটাই কিন্তু ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হিসেবে কাজ করে। দেখো কিভাবে, ধরো আমি একটা 4 বিটের ডিজিটাল সিগন্যাল নিব, তো আমি 4টা ইনপুট দিব, একটা, দুইটা, প্রত্যেকটা ইনপুটে একটা একটা বিট দিব, 3টা, 4টা। এই ইনপুট গুলা আমাদের অপএম এর ইনভার্টিং টার্মিনালে দিব এবং নন ইনভার্টিং টার্মিনালটা গ্রাউন্ডেড থাকবে, আর এদিকে আমাদের আরএফ। হ্যাঁ, এখন এই যে আমরা ডিজিটাল বিট স্ট্রিম কোথায় দিব? এটা ধরো B1, B2, B3, B4 ডিজিটাল বিট স্ট্রিম গুলো আমরা এখানে অ্যাপ্লাই করব। হ্যাঁ, আর কিভাবে অ্যাপ্লাই করব? এটা MSB থেকে LSB, মানে মোস্ট সিগনিফিকেন্ট বিট এদিকে থাকবে আর লেস সিগনিফিকেন্ট বিটটা এদিকে থাকবে। হ্যাঁ, তো এইভাবে অ্যাপ্লাই করব। তো নরমালি এটা যেহেতু আমাদের একটা সামিং অ্যাম্পলিফায়ার, যে ইনপুটের অনেকগুলো ইনপুটকে একসাথে সাম করে অ্যাম্পলিফাই করে আউটপুট দিবে আমাদের। আমরা জানি সামিং অ্যাম্পলিফায়ারের যে আউটপুটটা, আউটপুট ভোল্টেজের ভ্যালু কি ছিল? -RF বাই R1 আরআই, R1 V1 প্লাস RF বাই R2 A2 V2 প্লাস RF বাই R3 V3 আরএফ বাই R3 V3 প্লাস RF বাই R4 V4। V4। আচ্ছা,
তো এখন এটাই আমাদের ডিজিটাল টু অ্যানালগ কনভার্টারের যে আউটপুটটা সেটা। তো এটা আমরা একটু দেখি। আমরা একটা ডিজিটাল সিগন্যাল নেই, ধরি এটা 0 0 0 1। হ্যাঁ, এটা একটা বিট স্ট্রিম। এখানে আমরা B1 এ 0 অ্যাপ্লাই করলাম, এখানে 0, এখানে 0 আর এখানে 1 অ্যাপ্লাই করছি। আর RF এর মান ধরলাম যে 10 কিলো ওহম। আর এখানে নাম দিয়ে দিই R1 R2 R3 R4। R4 এর ভ্যালু ধরলাম যে 50 কিলো ওহম। তো যেহেতু V1 V2 V3 তিনটাই 0, সো এখানে এই অংশটা 0 হয়ে যাবে, এই অংশটা 0 হয়ে যাবে, এই অংশটা 0 হয়ে যাবে। থাকবে কে -RF/R4 ইনটু V4। এবার মান বসাও। RF এর মান হচ্ছে 10, R4 হচ্ছে 50, V4 হচ্ছে কত 1, তাই না? V4 এখানে 1 দিছি কিন্তু আমরা ইনপুট, তাহলে আমাদের আসতেছে -0.125 ভোল্ট। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইনপুট হিসেবে একটা ডিজিটাল বিট স্ট্রিম দিচ্ছি এবং আউটপুট হিসেবে আমরা একটা অ্যানালগ আউটপুট পাচ্ছি, অ্যানালগ সিগন্যালের আউটপুট পাচ্ছি, একটা নির্দিষ্ট ভ্যালু, মানে অ্যানালগ একটা ভ্যালু পাচ্ছি। ঠিক আছে, মানে এটাকে কি বলে, এটাকে বলে ডেসিমাল একটা ভ্যালু পাচ্ছি আর কি। সো এভাবে আমাদের ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার এই সামিং অ্যাম্পলিফায়ারটা ইনভার্টিং সামিং অ্যাম্পলিফায়ার, এটাই আমাদের ডিজিটাল টু অ্যানালগ কনভার্টার হিসেবে কাজ করবে। এখন তোমরা চাইলে এখানে অন্য ভ্যালু বসিয়ে দেখতে পারো 1 1 0 0 বা মানে যে কোনো, আরো তুমি চাইলে 4টা না 5টা 6টা 7টা ইনপুট দিও তুমি। তোমার 5টা 6টা 7টা বিট আছে, এরকম ডিজিটেরও কিছু বাইনারি নাম্বার দিও, চেক করে দেখতে পারো। তোমার যে আউটপুটটা আসবে ওটা তোমার অ্যানালগ সিগন্যালের আউটপুটটা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো? বুঝতে পারছো সবাই? জি ম্যাম।